সূর্য এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে। সি সি সি, এত বড় একটা মানুষ যাকে সবাই এত সম্মান করে, সেই মানুষটা কিভাবে নিচে নামিয়ে এক মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গেছে। একবার এর জন্যও ভাবিনি সেসব। দিদি থাক না, এইসব পুরনো কথা ধরে লাভ কি? কী বলিস তুই এইসব? সেদিন সূর্য কিভাবে ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়েছে, তার গর্বের মাথা এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল। ওকে নিয়ে আবার আদিক্ষেতা কেন করছিস? এখন না আবার ওকে দেখে নিলয়ের বিয়েটা ওই বাড়ি থেকে ভেঙে দেয়? ওরা যদি আর মেয়ে এই বাড়িতে দিতে রাজি না হয়? দিদি এইসব বিষয় বন্ধ করো না। যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব ভেবে লাভ নেই। তা ওর বর কই? সে আসেনি? না আসেনি, ও একাই এসেছে। তা সিঁদুর শাখা কই? ছাড়াছাড়ি হয়ে গেছে? ওইখানে আর নয়, ওরা মানুষ ভালো না। কিছু সময় আগেই বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। প্রমীলা দেবীর বাপের বাড়ির সব এসে পৌঁছেছে। তাদের জন্য নিশে ঠান্ডা শরবত করে এনেছিল, তাই দিচ্ছিল। এমন সময় প্রমীলা দেবীর দিদি এমন বলে ওঠে। নিশি কিছু বলতে পারে না। প্রমীলা দেবী চোখের ইশারায় যেতে বলে। রান্নাঘরে এসে চোখ বুজে দাঁড়িয়েছিল নিশি। প্রমীলা দেবী আসেন, মেয়েকে পিছন থেকে আগলে ধরে বলেন, মন খারাপ করিস না মা। নিশি হেসে বলে, এটা প্রাপ্য ছিল আমার। বড় মাসিমণি কতটা স্নেহ করতো আমায়, খারাপ লাগাটা স্বাভাবিক। আমি কিছু মনে করিনি মা, তোমরা থাকো, আমি ঘরে যাচ্ছি। এই নিশু, ঘরে না, এখন আপাতত ব্যাগ গোছা সব, আমরা লজে যাব। লজে কেন? ওহো, তোকে তো বলিনি, গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে সবটাই দাশগুপ্ত বাড়ি আর সেন বাড়ির সব একসাথেই হবে। বিয়ের পর রিসেপশনের অনুষ্ঠানটা আমাদের বাড়ির হবে। ও আচ্ছা, কিন্তু মা শোনো, তোমরা যাও, আমি যাব না। এমনিতেই এত মানুষজন আমার ভালো লাগছে না, তার উপর ওই বাড়ির মানুষের সামনে আমি যেতে চাই না। প্রমীলা দেবী হাজার বলেও নিশি যেতে রাজি নয়। রাতের খাবার দুই বাড়ির মানুষজন একসাথেই করবে, সেই অনুসারে সেন বাড়িতে আসা অতিথি সহ সব রহরা হয়ে লজে। নিশি জানতো বিয়ে আগামীকাল, কিন্তু তা নয়, মেহেন্দি শুরু আগামীকাল, সব শেষে বিয়ে। হাজার বলেও নিশি কিছুতেই রাজি নয়, কিন্তু অতিথিদের নিয়ে লজে যেতেই হয় প্রমীলা দেবীকে। যদিও মণিমা আছে এই বাড়িতে, মূলত নিশির জন্যই আছেন। মণিমা রান্নাঘরের কাজে ব্যস্ত, সব মোছামুছি করছে। এমন সময় বাড়ির মেন গেটে নক হয়। দরজা খুলতে নিলয়কে দেখে মণিমা, নিশু কোথায়? ঘরেই আছে। নিলয় আর কোনো কথা না বলে সোজা উপরে যায়। নিশির ঘরের দরজায় নক করে। ভিতর থেকে দরজা খুলতে নিলয় ঢোকে ঘর। অন্ধকার ঘর হাতড়ে লাইট জ্বালিয়ে নেয়। নজর যায় সামনের মাথা নিচু করে বসে থাকা মেয়েটির দিকে। চল তুই। নিশি মাথা তুলে তাকায়। নিলয় দেখে চোখ মুখ ফুলে গেছে, হয়তো মেয়েটা কেঁদেছে খুব। নিলয় বোনের এমন চোখ মুখ দেখে বুঝতে পারে। নিলয় আশেপাশে গিয়ে বসে পাশে গিয়ে বসে বোনের, আমার পুতুলটা যদি আমার বিয়েতে না যায় তবে কি আমার ভালো লাগবে? চল না বোন। ব্রো, আমি যদি যাই তোর বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ওরা যদি না দিতে চায় তাদের মেয়ের হাত। আমার জন্যই তো একটা সময় ওই বাড়ির ছেলের মান সম্মান নষ্ট হয়েছিল। কিচ্ছু নষ্ট হয়নি। ওই বিয়ের ডেটে এই বিয়ে হয়েছিল রায়ানের, আর সেই মেয়ে বাবাই খুঁজে এনেছিল। তুই যা ভাবছিস তেমন কিছুই হবে না। আর তাছাড়া ওই বাড়ির মানুষ এমন না, তারা খুব ভালো, বিশ্বাস কর। না ব্রো, আমি যাব না। বাবাও সেটা পছন্দ করবে না। সেদিনও বাবা বলেছিল আমি যেন নিচে না যাই। আর আজ তো ওখানে সবাই থাকবে ওই বাড়ির। তুই বাবাকে এই চিনলি? বাবা নিজেই বলেছে তোকে নিয়ে যেতে। বাবা ওই বাড়ির মানুষের সাথে কথা বলবে। তুই চল বোন। নিশি আর না করতে থাকতে পারল না। প্রমীলা দেবীর গোছানো ব্যাগ নিশির দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এটা তোর। মণিমা, কি এটা? তোর ব্যাগ, তোর মা এইসব কিনেছিল, আমায় দিয়ে গেছে, আমি যেন তোর হাতে দেই। তিনজনই বেরিয়ে যায় লজের উদ্দেশ্যে। মধুসূদন বাবুর কাছে ফোন করে সূর্যবাবু সবটাই বলে। মধুসূদন বাবুও নাখোশ করেনি। যা হয়েছে তাই হওয়ারই ছিল, তাই আর এইসব নিয়ে এখন পড়ে থেকে লাভ নেই। মধুসূদন বাবুও বলেছেন নিশে যেন বিয়ের সব অনুষ্ঠানেই উপস্থিত থাকে।
তাদের কোনো সমস্যা নেই। মধুসূদন বাবু নিজের ছেলে এবং ছেলে বউদের সব কথাই খুলে বলেন। প্রথম বাড়ির বউরা এটা ওটা বললেও নিজ শ্বশুরের যুক্তির কাছে হার মেনে কোনো সাড়া দেয়নি। তারাও জানিয়েছে তাদের কোনো সমস্যা নেই। বাড়ির কর্তাদের কাজের যে শেষ নেই। লজে অনুষ্ঠান হলেও কাজের প্রেশার কম না। এইদিকে লীনা দেবী সমানে ছেলেকে ফোন করে ছেলেছে। সব আত্মীয় স্বজন এসে গেলেও তার ছেলেরই এখনও আসার নাম নেই। রুহি পাপা পাপা করে যাচ্ছে সমানে। লীনা দেবীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায়ান ফোন তোলে। কোথায় তুই? মেয়েটা ফাঁপা করে চলেছে। এই একটা অপারেশন শেষ করে কেবিনে এলাম মা, খুব টায়ার্ড আমি, আজকে যাব না আমি, তুমি বরঞ্চ রুহিকে পাঠিয়ে দিও। লীনা দেবীর মায়া হয় ছেলের জন্য। ছেলেটা সেই যে সকালে গেছে তারপর থেকে বিজেই ছিল। আচ্ছা তোর খাবার আর তোর মেয়ে দুটোই পাঠিয়ে দেব বান্টিকে দিয়ে। তুই আগে বাড়ি আয়, ফ্রেশ হয়ে নে, তারপর আমায় কল দিস। ধন্যবাদ মা এতটা বোঝার জন্য, পাগল ছেলে আমার। আচ্ছা রাখি এখন, বুঝলি কাজ আছে আমার। আচ্ছা মা, রুহিকে দেখে দেখে রেখো একটু। হ্যাঁ রে হ্যাঁ, সেই নিয়ে চিন্তা নেই। রুহি তো খুব এক্সাইটেড, আনন্দ আর যেন ধরে না। বাড়ি ভর্তি মানুষজন সে যে আসছে রুহিকে আদর করছে। মেয়েটা খুব ভালোবাসার কাঙ্গাল। রায়ান শুধু হাসে। নিলয় ও নিশিকে নিয়ে আসে। প্রথমেই নিলয় নিজের হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রিম্পাও হাসি মুখে পরিচয় করে। নিশির মনেই হয় না যে এটা প্রথম সাক্ষাৎ। দাশগুপ্ত বাড়ির মেয়ে বউদের সাথে মোটামুটি পরিচয় করিয়ে দেয় নিলয়। নিশির হেজিটেড লাগলেও ওই বাড়ির মানুষ সে সব কিছু বুঝতেই দেয় না। তারা যেন সাদর গ্রহণ করে সবটা। নিশির মনেও আর কোনো খারাপ লাগা থাকে না। যদিও একটা কথা মনে খুব ঘুরেছে, সবার সাথেই পরিচয় হলেও ডাক্তারবাবুর বউয়ের সাথে দেখা হয় না। নিশি মনে মনে ভাবে হয়তো সে পরিচয় করতে চায় না। এসব ভাবনার মাঝে একটা স্বর শুনতে পারা যায়, ছিনেরা ছিনেরা থাম ছিনেরা ছাড়ো, ছিনেরা ছিনেরা ঠাম্মা ছিনেরা ছাড়ো। লীনা দেবী অবাক হয় বটে। রুহির কথা শুনে রুহির দৃষ্টি অনুসরণ করে চাইতে দেখে মেলে সামনে আগত মেয়েটির। নিলয় পরিচয় করিয়ে দিতে নিশিও কথা বলে। নিশি নিজের জেদের জন্যই এই মানুষগুলোর সাথে কথা তো দূর, মুখও ঠিক মতন দেখেনি আগে। আজ ভালো করে পরিচয় হয়। লীনা দেবী কিছু বলবে তার আগে রুহি সিনেরা সিনেরা বলে ঝাঁপিয়ে যায় এক প্রকার নিশির কোলে। নিশি কিছু বলবে তার আগে লীনা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করে, ও কি কাল তোমার কথাই বলছিল? তোমার সাথে ওর কাল কি দেখা হয়েছিল? নিশি মাথা নাড়ে। কোথায় ছিলে তুমি? আমরা তো দেখিনি তোমাকে। আসলে আন্টি আমি ঘরে ছিলাম, মণিমা ওকে নিয়ে গিয়েছিল উপরে, তখন দেখা হয়েছিল আমার সাথে। তার জন্যই বলি বাড়িতে আসার পর থেকে কাল রাতে খুব কেঁদেছে। ছিনেরা ছিনেরা করে আমরা বুঝতে পারিনি যে তোমার কথাই বলছিল। নিশিও একটু অবাক হয় বটে। রুহি তো নিশির গলা জড়িয়ে ধরে আসে, মুখে বলে, আমার ছিনেলা সুন্দর। নিশির জন্য বরাদ্দকৃত রুমটিতে আসে নিশি, সাথে রুহিও। নিশিকে ছাড়তে নারাজ রুহি। এইদিকে রায়ান মাকে কল করে দেয় যে সে বাড়ি পৌঁছিয়ে গেছে, রুহিকে যেন পাঠিয়ে দেয়। কিন্তু কোথায় কি? রুহি যেতে নারাজ, কারো কথাই শুনে না। একটাই কথা, সিনেরার সাথে থাকবে। নিশি নিজেও বোঝে না রুহির মাই বা কোথায়। সবাই আসছে কিন্তু কেউ পারছে না নিয়ে যেতে। তাহলে রুহির মা কেন আসছে না? মনের মধ্যে প্রশ্নটা থাকলেও করতে পারে না মুখে। এইদিকে রায়ানের ক্লান্ত শরীর আর অস্থির মন। মেয়েকে না আসতে দেখে আরও যেন উতলা হয়ে উঠেছে। লীনা দেবীও ফোন তুলছে না, তাই নিজেই ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। বেশি সময় লাগে না, তাড়াতাড়ি পৌঁছিয়েও যায়। গাড়ি পার করে ভিতরে যেতে শম্পা দেবীর সাথে দেখা হয়। কাকিমণি, রুহি কোথায়? সে যে তার ছিনেরার কাছে কাছে রায়ানের ব্রু কুঁচকে যায়। কে ছিনেরা? তুই উপরে যা, 302 নম্বর রুমটায় রুহি আছে। রায়ান আর কোনো কিছু না জিজ্ঞেস করে না, সোজা হাঁটা দেয়। 302 নম্বর রুম এর সামনে দাঁড়াতে নিজের মা এবং মেয়ের আওয়াজ পায়। রায়ান দরজায় টোকা দিয়ে ঘরে প্রবেশ করে। এমন সময় লীনা দেবী বেরিয়ে আসেন ঘর থেকে। লীনা দেবী ছেলেকে দেখে বলে, মেয়ে তোর কিছুতেই আসছে না, তুই দেখ বাবা তোর কাছে আসে নাকি। আমি একটু আসছি, রিম্পাকে খাবার দিয়ে মেয়েটা খেলো নাকি দেখি।
লীনা দেবী চলে যেতে রায়ান ভিতরে ঘরে ঢোকে। তার সামনের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে অবাক চোখে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে নীল রঙের চুড়িদার পরিহিত মেয়েটিকে দেখে কিছু সময়ের জন্য জমে যায় রায়ান। মুখটা না দেখলেও লম্বা চুলগুলো ফিটময় ছড়িয়ে রয়েছে। নিশি রুহিকে এটা ওটা বলছে। রুহি কিছুতেই ছাড়ছে না নিশির গলা। কি আর করার, তাই নিশি রুহিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের লাগোয়া জানালার সামনে। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর রায়ানের গলা থেকে স্বর বের হয়, রুহি। নিশি হঠাৎ পুরুষ স্বর শুনে চমকে সামনে ঘুরে। রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ জোড়া বন্ধ করে আবার খোলে। না, স্বপ্ন না, সত্যি। সত্যি রায়ান দাঁড়িয়ে আছে। রুহি বাবার গলা শুনে নিশির কাঁধ থেকে মাথা তুলে সামনে তাকায়। পাপা বলে উৎসাহিত হয়। রায়ান নিশিকে দেখে অবাক হলেও মুখে তার প্রভাব পেলে না। রুহি, কাম হেয়ার। নো পাপা, আমি থাকবো সিনেরার কাছে। রায়ান বিরক্ত হয় বেশ। রুহি, আসতে বলেছি, পাপা দেরি হচ্ছে, পাপা খুব টায়ার্ড। না পাপা, কথাটা বলে নিশির গলা জড়িয়ে ধরে। নিশি অনেকটা সাহস নিয়ে বলছিলাম যে আমার কাছে থাকবে বলছে, থাকুক না, সমস্যা। নিশিকে পুরো কথাটা বলতে না দিয়ে রায়ান বলে, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, দয়া করে মাঝখানে ঢুকবেন না। নিশি অপমানিত বোধ করে খুব, চুপ করে যায়, আর কোনো কথা বলে না। রুহি, আমার কাছে না এলে কিন্তু আমি এই মুহূর্তে চলে যাব, আর দ্বিতীয়বার পাপা বলে ডাকলেও আমি আসবো না কিন্তু। রুহি নিজের পাপার মুখে এমন কথা শুনে ভয় পায়। পাপা যে রাগ করেছে সেটা বুঝে রুহি, তাই নিশির কোল থেকে নামতে চটপট করে। নিশি নামিয়ে দিতে রুহি ছুটে পাপার কোলে ওঠে, গলা জড়িয়ে ধরে রায়ান যেন এত সময় পর স্বস্তি পায় মেয়েকে বুকে জড়িয়ে। রুহি পাপার কোলে চড়েই বলে, সিনেরা সলিয়া, আমি তা লাদব। নিশি কিছুই বলে না, মাথা তুলে চাইতেই দেখে রায়ান মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। নিশি কিছু বলতে চায় কিন্তু সাহসে কুলায় না। রায়ান যেতে গিয়ে আবার পিছু ফিরে আসে। নিশির দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে, দয়া করে মিস না মিসেজ, আমার মেয়ের থেকে দূরে থাকবেন। আমি চাই না কোনো স্ট্রেঞ্জারের থেকে আমার মেয়ে কোনো রকম ভালোবাসা পাক। নেক্সট যেন আমার মেয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এটা একটা বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আর আজকে আমার বাচ্চাটাকে দেখে রাখার জন্য ধন্যবাদ, যদিও এর কোনো দরকার ছিল না। তবুও কথাটা শেষ করে রায়ান চলে যায়। নিশি ছল চোখে চেয়ে থাকে রায়ান আর রুহির চলে যাওয়ার দিকে। ওরা চলে যেতেই নিশি ঘরের দরজাটা বন্ধ করে সেখানেই ফিট লাগিয়ে বসে। রায়ানের কথাগুলো খুব বুকে লেগেছে। নিশি তো রুহিকে ইচ্ছে করে অমন করেনি। রুহি তো নিশির কোলে নিজে থেকে এসেছে। আর তাছাড়া রুহিকে কোলে নিলে রুহির সাথে একটু থাকলে নিশির ভালো লাগে। মাত্র 2 দিনে অনেকটা কাছের লাগে বাচ্চাটাকে। নিশি বোঝে না রায়ানের কথা এতটা খারাপ কেন লাগলো, যদিও এমন কিছুই এক্সপেক্টেড ছিল, তবুও নিজেকে নিজের কাছেই খুব ছোট লাগছে। নিশি তো এই কারণেই ওই মানুষটার জন্যই তো বিয়ের অনুষ্ঠানে থাকতে চায়নি। রায়ান রুহিকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, পিছন থেকে লীনা দেবী দাঁড়াতে বলে, এই রায়ান। মায়ের ডাক শুনে দাঁড়ায় রায়ান, খেয়ে যা, খাবার বেড়েছে। লীনা দেবী ছেলের মুখে দেখে বুঝে ছেলে যে খুব রেগে আছে। রায়ান মাকে দেখে হালকা সরে চেঁচিয়ে ওঠে, তোমায় বলেছিলাম না মা, মেয়েটাকে যার তার কাছে দেবে না, চোখে চোখে রাখবে। লীনা দেবী ঢোক গিলে বলে, আমার কাছেই ছিল নিশি। কে দেখে নিশির কোলে ঝাঁপিয়ে গেল। তারপর থেকে আসতেই চাইছিল না। ও বাচ্চা, ও বোঝে না কে ভালো কে মন্দ। ও সবার কাছে যেতে চায়, তাহলে কি সবার কাছে ছেড়ে দেবে? বাবা চুপ কর, এখানে ওদের বাড়ির অনেকে আছে, কে কি শুনে ফেলবে, শুনুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার মেয়ের থেকে যেন দূরত্ব বজায় রাখে। আমি চাই না নেক্সট টাইম যেন রুহির ধারে কাছে না দেখি। গেলে সমস্যা কি? আহম্মকের মতো কথা বলিস না তুই। খেয়ে ফেলবে নাকি তোর মেয়েকে? মা, আমি বাড়ির মানুষদেরকেই রুহির দায়িত্ব দিয়ে শান্তি পাই না, সেখানে এমন একটা মেয়ের কাছে নিজের মেয়েকে রেখে শান্তি ভাবলে কি করে?
অনেক দিন হয়ে গেছে রায়ান, সে সমস্ত পুরনো কথা তুলে লাভ আছে? আর তাছাড়া মেয়েটার কপাল পড়া, এমন বলিস না, মেয়েটা কষ্ট পাবে এমনিতে। কে কষ্ট ফেলো আর কে ফেলো না সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার মেয়েকে সেফ রাখতে চাইবো, এটাই বাবা হিসাবে আমার চাওয়া। আমি চাই না আমার মেয়ে অন্য কারো কোলে কোলে ঘুরুক। কথাটা শেষ করে রায়ান চলে যেতে চায়, কিন্তু লীনা দেবী বলেন, খেয়ে যা, বান্টিকে দিয়ে খাবার পাঠিয়ে দাও, বাড়িতে খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছু। বুঝেছি, মাথা ব্যথা করছে বলেই কিছু ভালো লাগছে না। আচ্ছা তুই যা, আমি বান্টিকে পাঠাচ্ছি খাবার নিয়ে। রায়ান মেয়েকে বুকে জড়িয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে পাঠিয়ে দেওয়া খাবার খেতে বসে। রুহি বলে, পাপা, সিনেরা খুব সুন্দর, আমার খুব ভালোবাসে। রায়ান বিরক্ত হয় খুব, মেয়েকে এটা ওটা বলেও এই মেয়ের কথা বন্ধ করতে পারে না। রায়ান আজ বুঝে রুহি কাকে সিনেরা বলছিল। রায়ান দাঁতের দাঁত চেপে মেয়েকে বকতে চায় না, তবুও একটা হালকা ধমক দিয়ে চুপ করতে বলে। রুহিও বাবার ভয়ে চুপ করে খায়। নিজেদের খাওয়া শেষ হলে রুহিকে নিয়ে রায়ান শুয়ে পড়ে, মেয়েকে আদর করে দেয়। ভালোবাসার কাঙ্গাল মেয়েটি পাপার আদর পেয়ে ঘুমিয়েও পড়ে, কিন্তু ঘুম আসে না রায়ানের চোখে। খালি চোখের সামনে ভেসে ওঠে আজ নীল চুড়িদার পরিহিত মেয়েটির মুখ। রায়ান নিজের ভাবনায় নিজেই অতিষ্ঠ, কিছুতেই মনে করতে চায় না ওই মেয়েকে, যার জন্য আজ রায়ানের জীবন ছন্ন ছাড়া। রায়ান মেয়েকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়, মনে মনে বলে, 3 বছর আগে যদি তুমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার জীবনে না আসতে, তবে আজ এত কিছু আমায় বা আমার এই ছোট মেয়েটাকে ফেস করতে হতো না। নিজে তো পালিয়ে গিয়ে নিজের জীবন সুন্দর করে নিয়েছ, কিন্তু আমি আজও তাড়াহুড়োয় গেরা সম্পর্কে জড়িয়ে এই রুহি ছাড়া আর কিছুই পাইনি। দিন শেষে শূন্য। মণিমা অনেকক্ষণ ধরে নিশিকে ডেকে চলেছে। নিশি নিজেকে সামলে দরজা খোলে। মণিমা ঘরে ঢুকে দরজাটা হালকা করে চাপিয়ে দেয়। নিশু, কি হলো তোর, কাঁদছিস কেন? নিশি আর নিজেকে সামলে রাখতে পারে না। মণিমা, কি হয়েছে নিশু, বল আমায়, কাঁদছিস কেন? মণিমা, আজকে ওই ডাক্তারবাবু। কোন ডাক্তারবাবু? মণিমা ব্রু কুচকে জিজ্ঞেস করো। ওই যে রুহির পাপা? হ্যাঁ, রায়ানের কথা বলছিস? কি হয়েছে, তোকে কিছু বলেছে? মণিমা আমাকে বলেছে আমি যেন রুহির কাছে না যাই, আরও অনেক কিছু। মণিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোকে বলেছিলাম না নিশু, অনেক কিছু সহ্য করতে হবে। এই সামান্য কথাতেই ভেঙে পড়ছিস? কিন্তু আয়, বস আমার পাশে। নিশি বসে। মণিমা ভাত মাখে। আজ আমি খাবো না মণিমা, আজকে আমার গলা দিয়ে খাবার নামবে না। চুপ করে বস, খেতে হবে। না খেয়ে কতদিন থাকবি? মণিমা, উনি তো ভালোই আছে, তবুও সামান্য একটু বাচ্চাটাকে ধরা এত কথা কেন শোনালো? মণিমা হাসলেন, মৃদু হেসে বলে, যা দূর থেকে যা মনে হয় তা আসলেই হয় কি? তুই তো চলে গেছিলি অতনুর হাত ধরে, আগে পিছু কিছু না ভেবে, কিন্তু একবার ভাবতো ওই ছেলেটার কথা। তোর সাথে বিয়ে ঠিক হয় সে বিদেশ থেকে দেশে এসেছিল, এত সুন্দর ব্রাইট ফিউচার, অত ভালো একটা কাজ, এত ভালো একটা প্রফেশন, তা সত্ত্বেও সে বিদেশ থেকে ফিরে বাবার কথায় বিয়েতে রাজি হয়ে যায়, আশীর্বাদটাও হয়। তারপরে তুই চলে যাস। নিজের সম্মান বাঁচাতে মানিকবাবুকে বলেছিল যে ডেটে বিয়ে ঠিক হয়েছে ওই ডেটে যেন বিয়ে দেওয়া হয়। তোর বাবা সেই ডেটে তারই এক বন্ধুর মেয়েকে রায়ানের জন্য ঠিক করে। বিয়েটাও হয় খুব ধুমধাম করে। বিয়ের মাসেতেই প্রেগনেন্ট হয় মাহি। শুনেছিলাম দায়বদ্ধতাতে সংসারটা টিকেছিল, তা দিয়েই বেশ চলে যেত। হয়তো বাচ্চাটা হওয়ার পর সম্পর্কটা আর 5টা সংসারের মতনই হতো, কিন্তু কপাল, মাহি বাচ্চা হতে গিয়ে মারা যায়। রুহি হয়ে যায় অনাথ, মা ছাড়া বাচ্চাটা একেবারেই ফাঁকা। কিন্তু রায়ান ওই মেয়েকে জড়িয়ে ধরে বাঁচতে শেখে। বিদেশ থেকে পার্মানেন্টলি দেশে আসে। মানে মণিমা রুহির মানে না, রায়ান একা হাতে সামলাচ্ছে মেয়েকে, কারো কাছেই ছাড়ে না। বাবার অফিসটাও সামলায়, নিজের হসপিটালও সামলায় নিজে। হসপিটালে যখন যায় মায়ের কাছে দায়িত্ব দিয়ে যায় মেয়ের,
আর যেদিন হসপিটাল থাকে না সেদিন অফিস যায়, অফিসে মেয়েকেই সাথে করে নিয়ে যায়। নিশু পুরো ঘটনা শুনে চুপ করে যায়, নীরব অশ্রুজরে চোখ দিয়ে। মণিমা, তার মানে রুহিয়া যে মা ছাড়া, এটাও আমার জন্য? তাই কেন হবে? এটাই তো হয়তো ঠিক করা ছিল, এত কিছু ফেস করতে হবে। মণিমা, তার জন্যই আজকে ডাক্তারবাবু এভাবে রিয়েক্ট করলো? তার মানে উনি আমাকে সহ্য করতে পারে না, এক প্রকার ঘৃণা করে। মণিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়তো। রায়ান, তুই চলে যাবার পর একটাই কথাই বলেছিল, নেক্সট যেন ওর সামনে কোনো দিন তুই না আসিস। ছেলেটা বড্ড জেদ্দি, একগুঁয়ে টাইপের। শুনেছিলাম যখন তোর ছবি দেখানো হয় রায়ানকে, এক দেখায় পছন্দ করে। এখন খুব এক্সাইটেড ছিল, বরাবরই চাপা স্বভাবের ছেলে কিনা। তবে তারই বাড়ির লোকের কাছ থেকে শোনা সেই বিয়েটা নিয়ে এক্সাইটেড ছিল। তারপর তো এত কিছু ঘটে গেছে। মণিমা, আমি থাকবো না এই বিয়েতে। আমি বুঝে গেছি ওনার আমার জন্য এক আকাশ সমান ঘৃণা জন্মেছে। আমি চাই না আমার জন্য উনি ওনার বোনের বিয়েতে আসা স্কিপ করুক। তুই বিয়েতেও থাকবি আর তুই আনন্দও করবি। নিশু, তোরও তো দাদার বিয়ে। আমার একটা সাজেশন শোন, তুই রায়ানের থেকে দূরত্ব বজায় রাখবি। ছেলেটা যদি রেগে যায়, মাথা ঠিক থাকে না। আমি আর আনন্দ, সেটা আমার পোড়া কপালে নেই মণিমা। আচ্ছা মণিমা, একটা কথা তুমি আমাকে বলো তো, যদি ডাক্তারবাবু তার বউকে ভালোই না বাসতে পারত, তাহলে রুহি এলো কোথা থেকে? মণিমা অনেকটা ভাবনা চিন্তা করে বলেন, দেখ, হুট করে বিয়ে হয়ে যায়, সেনা নেই জানা নেই, অনেকটা সময় লাগে মানলাম, কিন্তু হয়তো রায়ান মাহিকে নিয়ে মানিয়ে নিতে চাইছিল, হয়তো সম্পর্কটাকে নর্মালি করতে চেয়েছিল, আর পাঁচটা সংসারের মতন। যখন মাহি প্রেগনেন্ট ছিল সেই সময়টা রায়ান খুব খেয়ালও রেখেছিল, যত্নে রাখতো খুব। আর তাছাড়া আমরা আমাদের জীবনের কখন কি হবে না হবে সবটা তো ভাবনা চিন্তা করে কাজ করি না, তাই না? যদিও রায়ান এখনও মাহির বাবা মার সাথে নিজের কাজের থেকে সময় বার করেও দেখা করতে যায়, মেয়েকেও নিয়ে যায় নিজের দিদু এবং দাদুর সাথে দেখা করাতে। মাহির জন্মদিনের দিন অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটায়, মেয়েকে নিয়ে যায় সেখানে। তার মানে ওরা ওদের সম্পর্কটাকে সুন্দর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুন্দর মুহূর্তগুলো বেশিক্ষণ টেকেনি। সেটাই। যাই হোক, এসব কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেল, একদম ভাবিস না। রায়ান আজকে ভালো বলে তাই রায়ানের গল্প তোকে শোনাচ্ছি। এমনও তো হতে পারতো রায়ান খারাপ হতো, অতনু খুব ভালো হতো, তখন কি তুই রায়ানের গল্প শুনতে চাইতি? এমনিতেই রায়ান মেয়েদের সাথে কম কথা বলে, পেশেন্টদের সাথে কথা বললেও পার্সোনালি মেয়েদের সাথে কমই কথা বলে। অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওর ঠাম্মা সন্ধ্যা দেবীও। ওর ওই কথা শুনে বিয়ে শাদি করতে চায় না, মেয়েকে নিয়ে একাই ফাড়ি দেবে পুরোটা পথ। বুঝলাম, এত কিছুর মধ্যে আমি তো কিছুই পেলাম না মণিমা। যাকে ভালোবেসে ঘর বেঁধে ছেড়েছিলাম তার থেকে প্রত্যাখ্যান পেলাম, জ্বালা যন্ত্রণা, মানুষের কাছে কতটা ছোট হলাম, নিজের বাবা মার কাছে কতটা ছোট হলাম। সব ঠিক হয়ে যাবে, এগুলো ঠিক মাথায় আনিস না নিশু। আমাদের জীবনে যা হয় আমরা কখনো তাই প্ল্যান করি না, সবটাই হয়ে যায়। তুই অতনুকে খুব ভালোবাসতি ভেবেছিলি, হয়তো অতনু তোকে তোর মতন করেই ভালোবাসে, কিন্তু তা তোর নয়। যখন তুই অতনুর সাথে সংসার করতে শুরু করলি, যখন অতনুর চাওয়া তুই পূরণ করতে পারলি না, তখনই তুই ওদের কাছে খারাপ হলি। বাচ্চা জন্ম দিতে পারা বা না পারাটা আমাদের হাতে থাকে না, পুরোটাই উপরওয়ালার উপর নির্ভর করে। এই তো গাছের ফল নয়, আমি খেয়ে নিলাম আর সব ঠিকঠাক মতন হয়ে গেল। এমন কত মানুষ আছে জানিস, তাদের কোল আলো করে একটা সন্তান আসা তো দূর, নিঃসন্তান হয়েই থেকে যায় অনন্তকাল। আর ওরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করছে, বাচ্চা এসে পেটে দাঁড়া ছিল না বলে বউ ছেড়ে দেওয়া কোনো সলিউশন নয়। কত রকমের চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে, হয়তো সবটা ঠিক হতো। আসলে কি জানিস তো, মানুষের মন যখন উঠে যায় তখন থেকেই ছুতো খুঁজতে শুরু করে। আর অতনু তোর দুর্বলতাকেই কাজে লাগিয়েছিল। এখন এসব কথা বাদ দে,
ঘুম দরকার তোর। দেখি ফোড়া হাতটা কতটা পুড়ে গেছে, হাতটা দেখতো। সব সময় ব্যান্ডেজ করে রাখিস না, একটু খুলে রাখ। বাড়িতে অনেক মানুষ, হাতটা খুলে রাখলে লোকের চোখে পড়বে। তার থেকে ভালো এমনই থাক মণিমা। সবচেয়ে বড় ঈশ্বরের কৃপা কি জানিস? এত কিছু সহ্য করেও তুই দাঁতে দাঁত চেপেছিলি ওই বাড়িতে। আর যদি কিছু করে ফেলতি তাহলে আর কোনো দিন তোর সাথে দেখা হতো না নিশু। তুই খুবই স্ট্রং, খুবই স্ট্রং। নিশি হাসে কেবল। নতুন দিনের সূচনা, আরও একটা সকাল। পাখির কিচিরমিচির সাথে মানুষেরও অনুষ্ঠান বাড়ি মানেই এগুলো কমন। সকাল বাজে 7টা। এমন সময় প্রমীলা দেবী আসে নিশির রুমে। নিশি সেই সকাল থেকেই উঠে বসে আছে। প্রমীলা দেবী এসেই বলেন, এই নিশি একটু বাড়িতে যা না মা, তোর নামে নাকি পার্সেল এসেছে। নিশি কিছুটা অবাক হয়। পার্সেল? কে, কেন পাঠাবে? আহা, গিয়ে দেখ, আমি ড্রাইভারকে বলছি। আর শোন, বাড়ির চাবি নিয়ে যা, আমার ঘর থেকে মেহেন্দির ঢালাটা নিয়ে আসবি, ওটা আনতে ভুলে গেছি। আচ্ছা মা, আমি গাড়ি করে যাব না, আমাকে কিছু টাকা দাও, আমি অটো করে যাচ্ছি। গাড়িতে গেলে কি সমস্যা? না মা, অটো করেই যায় না। প্রমীলা দেবী নিশির হাতে টাকা দেন, বারবার করে বলে দেন তাড়াতাড়ি যেন আসে। নিশু কিছু না খেয়েই বেরিয়ে পড়ে। সকালে উঠে স্নান করে নিয়েছিল। সকালে উঠে স্নান সেরে নিয়েছিল, তাই আর রেডি হওয়ার আর ঝামেলাও নেই। লজের সামনে মেন রোড, তাই আর সমস্যা হয়নি বেশি। অটোও পেয়ে যায় তাড়াতাড়ি। বেশ কিছু সময় পর নিশির বাড়ির সামনে এসে দাঁড়ায় অটো। ভাড়া মিটিয়ে বাড়ির ওয়াচম্যানের থেকে পার্সেলটা রিসিভ করে বাড়ির ভিতর প্রবেশ করে মেহেন্দির ডালাটা নিতে। প্রমীলা দেবীর ঘর থেকে ডালাটা নিয়ে ড্রয়িং রুমে সোফায় এসে বসে। পার্সেলটা ওপেন করে ধীরে সুস্থে। প্রথমেই পায় একটা বিয়ের কার্ড, সাথে একটা চিঠি। নিশি সোনা, আমার বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। অনেক ভেবে দেখলাম তোমায় নিমন্ত্রণ না করলে ওটা খুব খারাপ দেখাতো। যতই হোক, একটা সময় তোমায় একটু হলেও তো ভালোবেসেছিলাম, তাই আমি খুব করেই চাই তুমি আজ রাতে আমার পাশে থাকো। তোমার বর বিয়ে করছে বলে কথা, তাকে আশীর্বাদ করবে না? এতে তোমার ভালোবাসার মানুষ অতনু। নিশি স্তব্ধ হয়ে যায়। বিয়ের কার্ড আর এই চিঠি, কি মানে এইসবের? চুপ করে কিছু সময় বসে থাকে সোফায়। নিশি নিজেকে স্ট্রং করে উঠে দাঁড়ায়, বাড়ি থেকে বের হয়ে ডোর লক করে বাড়ির ওয়াচম্যানকে জিজ্ঞেস করে, কে দিয়ে গেছে এই পার্সেল? একটা ছেলে ম্যাডাম। ছেলেটাকে কি চেনেন? না ম্যাডাম। ওকে। বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও অটো পায় না। নিজেকে যথারীতি স্ট্রং রেখে হাঁটতে শুরু করে নিশি। মনের মাঝে একটাই কথা আঁকিবুকি করে, আজ রাতে অতনুর বিয়ে, কাল ফুলশয্যা। নিশির বুকে খুব ব্যথা অনুভব করে। এত কষ্ট কেন হচ্ছে? নিশি, তুই তো খুব স্ট্রং, তুই তো সবটাই জানতিস যে আজ ওই কাপুরুষের বিয়ে, তবুও কেন কষ্ট পাচ্ছিস? মনে মনে একই কথা আওড়াতে থাকে। হেঁটে অনেকটা দূর এসে গেছে। মেন রোড, গাড়ি ছুটছে জোরে জোরে। নিশির শেষ হবে হুঁশ নেই। পাগলের মতন কী সব ভাবতে ভাবতে হেঁটে চলছে। আজ সকাল সকাল লজে যেতে বলেছে মধুসূদন বাবু। রায়ান যদিও বোর থাকতেই উঠে পড়ে। নিজেকে ফিট রাখতে একটু জিম করতেই হয়, তার সাথে ডায়েট চার্ট ফলো করে। তবুও বোনের বিয়ে উপলক্ষে সেটা আপাতত বন্ধ, কারণ বিয়েবাড়ির হাজার ঝামেলাকে আলাদা করে খাবার বানিয়ে দেবে। যদিও নিজেই বানাতে পারে, কিন্তু ওখানে এইসব সম্ভব না। তাই নিজে উঠে ফ্রেশ হয়ে এখন মেয়েকে তৈরি করছে। নিজের এবং মেয়ের ব্যাগ গুছিয়ে একেবারে রেডি। চলো পাখি। পাপা, আমি কিন্তু সেনেরার সাথে থাকবো। রায়ান বিরক্ত হয় খুব। দুদিনের পরিচয় এত সিনেরা সিনেরা করে পাগল হচ্ছ কেন? পাপা, আর কোনো কথা নয়। রুহি, জলদি চলো। ওখান থেকে ফোন আসছে, বড় দাদু কিন্তু রেগে যাচ্ছে। রুহি নিজের বারবি ডল নিয়ে হাত বাড়িয়ে দেয় রায়ানের দিকে। মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে লজের উদ্দেশ্যে। রুহি খুব এক্সাইটেড। রুহি হওয়ার পর এই প্রথম দাশগুপ্ত বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে। সব থেকে বড় কথা, মেয়েটা খুব করে চায় ওকে সবাই আদর করুক, ভালোবাসুক।
বাড়িতে এত এত মানুষ আসছে, সবাই রুহিকে আদর করছে, চকলেট দিচ্ছে, এতেই মেয়েটা আরও বেশি খুশি। লজ্জার অনেকটা কাছাকাছি আসতে রুহি হঠাৎ চেঁচিয়ে ওঠে, পাপা ছিনেরা, ছিনেরা, পাপা ছিনেরা, ছিনেরা। গালি রায়ান রুহির চিৎকার শুনে রুহির দৃষ্টি অনুসরণ করে তাকাতে অবাক হয়, ওটা নিশি না? হ্যাঁ, কিন্তু উনি ওইভাবে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছেন কেন? রুহি, তুমি গাড়িতেই থাকবে, আমি এখনই আসছি। কথাটা বলে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রাস্তার এদিক ওদিক তাকিয়ে ছোটে রায়ান। সামনে থেকে ছুটে আসছে একটা লরি। রায়ান কোনো রকমে ছুটে গিয়ে নিশিকে হাত ধরে একটা টান মারে, লরিটাও ছুটে চলে যায়। লোকজনও জড়ো হয় বেশ। নিশির এখন হুঁশ ফেরে, কিছু বলবে তার আগে রায়ান হাত ধরে এক পাকা টেনে এনে গাড়িতে বসায়। নিশিকে গাড়িতে বসতেই দেখে রুহি পিছনের সিটে লাফিয়ে যায়, বাচ্চাটা কাঁদছে ছিনেরা ছিনেরা করে। নিশি নিজের মধ্যে ছিল না, অটো না ধরেই নিজেই মনে বিড়বিড় করতে করতে হাসছিল। প্রায় কতটা সময় হেঁটেছে ঠিক নেই, লজের সামনে ও প্রায় পৌঁছিয়ে গেছে। নিশি বলে, আমাকে এখানে নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। চলেই তো এসেছি প্রায়। রায়ান এবার মুখ খুলে, হ্যাঁ চলে যেতে পারবেন উপরওয়ালার কাছে, লজে যেতে পারবেন বলে মনে হয় না। তবে হ্যাঁ, বিয়ে বাড়িটা ভণ্ডুল করতে পারবেন, সেটা একটা কাজ যেটা আপনি খুব ভালো পারেন। সিনেরা তুমি ঠিক আছো? সিনেরা তুমি ঠিক আছো? নিশি নিজের চোখের জল মুছে মৃদু হেসে বলে, হ্যাঁ ঠিক আছি তো রুহি, তুমি কান্না বন্ধ করো, দেখো আমি একদম ঠিক আছি, তোমার সামনে বসে আছি সুস্থভাবে। কাঁদছো কেন রুহি? রায়ান গাড়ি চালাতে চালাতে সামনের মিরারে দেখে পিছনে বসে থাকা রমণী টিকে। আগের নিশি আর এখনের নিশি অনেক পার্থক্য, আগের থেকে এখন অনেকটা শুকিয়ে গেছে, তবে চোখ মুখ ফোলা ফোলা, হয়তো খুব কেঁদেছে। কিন্তু কেন? সে না তার ভালোবাসার মানুষের সাথে সংসার জুড়েছিল? ভাবনার মাঝে লজের সামনে এসে গাড়ি দাঁড়ায়। রুহি গেটের সামনে নিজের দাদুকে দেখে গাড়ি থেকে নামার জেদ করে, একটু ছুটে দাদুর কাছে যায়। নিশি মনে মনে অনেকটা সাহস জুগিয়ে বলে, ডাক্তারবাবু, আমি আপনার কাছে কিভাবে ক্ষমা চাইব সেটা জানি না, কিন্তু আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমি সেদিন যেটা করেছিলাম, আমার সেটা একদমই করা উচিত হয়নি। হয়তো আমার আশীর্বাদে বসাটাই উচিত হয়নি। আমি বুঝি আপনার রাগটা আমার উপর কী কারণে। হ্যাঁ, সেদিন আপনার অনেকটা অপমান হয়েছে। বিয়ের একদিন আগে বউ পালিয়ে গেছে, কথাটা অনেক লজ্জাজনক। আমি আপনাকে ঠকিয়েছি, তাই আমি নিজেও আজ ঠকেছি। আমি নিজেও আমার ভালোবাসার মানুষটার থেকে বিতাড়িত হয়েছি। উপরওয়ালা বলে কিছু একটা আছে, কথায় আছে না, তুমি যেটা মানুষের সাথে করবে এই জন্মে তার ফলটাও ঠিক ভোগ করবে। আমিও তাই করেছি। তবু আপনার কাছে আনন্দের একটা অপশন আছে রুহি, কিন্তু আমার হাত শূন্য, আমি নিজেই শূন্য। আজ আছি কাল নেই। আজ আপনি আমাকে বাঁচালেন, তাই নয়তো আজই হয়তো আমার শেষ দিন ছিল। যাই হোক, এতটা কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন আপনার মেয়েকে নিয়ে। আমার কালো ছায়া আমি আপনার মেয়ের উপর কখনোই পড়তে দেব না। পুরো কথাটা রায়ান চুপ করে শোনে। কথাটা বলার সময় নিশির গলা কাঁপছিল নিজের অশ্রু লুকাতে, বারবার চোখের পলক জাফরাচ্ছিল। সবটাই রায়ানের দৃষ্টিতে ধরা পড়ে। নিশি কথাটা শেষ করে গাড়ি থেকে নেমে যাওয়ার আগে বলে, অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আমার এখনও অনেক কিছু দেখার বাকি। এত তাড়াতাড়ি মরলে আমি যে হেরে যেতাম। সব থেকে বড় কথা, আজ আজ রাতে দেখুন না, নিজের হাতের ইনভাইটেশন কার্ড দেখিয়ে বলে, আমার এক সময়ের অতি ভালোবাসার মানুষটার আজ বিয়ে, আমাকে নিমন্ত্রণ করেছে। আমার বাড়িতে কার্ড ফাটিয়ে একটা সুন্দর করে চিঠি লিখেছে, যাতে আমি তার বিয়েতে অ্যাটেন্ড করি। নিশি মৃদু হেসে গাড়ি থেকে নেমে পড়ে। অদ্ভুত চোখে তাকিয়ে থাকে রায়ান নিশির যাওয়ার দিকে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।